This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মনীষীরা কেন মনীষী হয় বলতে পারে? তার কারণ তারা আমাদের মনের ভাষা পড়তে পারে। এমন এমন সব কথা লিখে রাখেন না, যে কথাগুলো অদ্ভুতভাবে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখি একদম পুরো মিলে গেছে। একদম তার পরিপূর্ণ বর্ণনা, ব্যাখ্যা সব কিছু তার কথার মধ্যে পেয়ে যাচ্ছি। এরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন, মনে আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি সত্যি কোথাও থাকে, তবে তা মনুষ্যের মন ছাড়া আর কোথাও নয়। শ্রীকান্ত উপন্যাসে লিখেছিলেন। এবার আজকে তার কথাটা মনে পড়ার আরও একটা বড় কারণ হচ্ছে, এক তো আজকের দিনটা 1876-এ তিনি জন্মেছিলেন, মানে অমর কথা সাহিত্যিকের জন্মদিন। আর আরও একটা কারণ হচ্ছে, এমন একজন মনে পড়িয়ে দিয়েছেন যিনি শরৎচন্দ্র বা শ্রীকান্ত এগুলোর কোনোটাই আদৌ পড়েছেন কি না, শরৎচন্দ্রকে চেনেন কি না, সেটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। কিন্তু কথাগুলো সেটা যে তার ক্ষেত্রেও অদ্ভুতভাবে খেটে যাচ্ছে, এটা মন থেকে কিছুতে সরাতে পারছি না। প্রশ্ন তো একটাই, চারপাশে হইচই রই সবাই মিলে অসাধারণ করছেন, আর মাঝখানে কিছুতেই মন থেকে প্রশ্নটা সরাতে পারছি না। বিশ্বাস করুন, সূর্যকুমার যাদবের মনে সত্যি কি মিথ্যেই বাসা বেঁধেছে? ভাবছেন তো, এটা একটা আজকের দিনের জন্য একটা প্রশ্ন হলো। এরকম প্রশ্ন এ তো বেয়ান্তারা প্রশ্ন। একটা দল, তারা সদ্য গতকাল পাকিস্তান, আমাদের চিরশত্রু, সমস্ত দিক থেকে শত্রু, তাদের মাঠের মধ্যে যুদ্ধে পরাজিত করলো। তারপর কি বিরচিত একটা একটা ভাবভঙ্গি করলেন সূর্যকুমার, অসাধারণ অভিব্যক্তি, প্রতিপক্ষকে একদম দুঃসাহী করলেন। তারপর এইরকম প্রশ্ন করছি স্রোতের বাইরে গিয়ে অত্যন্ত সচেতনভাবে এই প্রশ্নটা করছি, এবং করছি তার কারণ রয়েছে। দেখুন, 22শে এপ্রিল পহেলগাঁওয়ে ওই জঙ্গি হানাটা হয়েছিল। আমরা জানি 26 জনকে কীরকমভাবে খুন করা হয়েছিল। তারপর 7 থেকে 10ই মে অপারেশন সিঁদুর চলেছে। আমরা দেখেছি যে কিভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা করেছিল পাকিস্তান, এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনী তার একদম যোগ্য জবাব দিয়েছে। আপাতত অপারেশন সিঁদুর স্থগিত, কিন্তু তার বিভিন্ন শাখা প্রশাখা কি চলছে না? এই যে কালকে ম্যাচটা হলো, দুবাইয়ের ম্যাচটা, সেটাও তো এই অপারেশন সিঁদুরের শাখা হিসেবেই সবাই দেখছিলেন। আমরা যতটা দেখেছিলাম, হয়তো পাকিস্তানিরাও ঠিক এতটাই দেখেছিলেন। হয়তো তারা ভেবেছিলেন যে এই ম্যাচটাতেই তারা ভারতের এই অপারেশন সিঁদুরে যেরকম লেজেগো বলে হয়েছেন, যেভাবে তাদের নাক কাটা গেছে, যেভাবে তাদের ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাদের বিমান ঘাঁটিগুলো একটার পর একটা ভারতীয় মিসাইল মাটিতে মিশিয়ে দিয়েছে, যেভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়েছে, তার যোগ্য জবাব এই ম্যাচটাই দেবেন। হয়তো এই ম্যাচটাকে এইভাবে আমাদের থেকে অনেক বেশি আঁকড়ে ধরেছিলেন তারা। খেয়াল করে দেখুন, ভারতের এই ম্যাচটার আগে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ম্যাচ বয়কট করুন, যারা আমাদের এই রকমভাবে ক্ষতি করছে বা ক্ষতি করতে চেষ্টা করছে সারাক্ষণ, এদের সঙ্গে কখনো কোনো রকম কোনো সম্পর্কে যাওয়া উচিত না, খেলা উচিত না। সবার মাথার মধ্যে এসে গেছিল যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, একই সঙ্গে বাণিজ্য আর রক্ত বইতে পারে না, একই সঙ্গে রক্ত আর কথাবার্তা চলতে পারে না। তো তাই দেখেই অনেকের মনে হয়েছিল একই সঙ্গে খেলা এবং রক্ত কিভাবে বইবে। সত্যিই তো। এবার তারপর এইটার পরিপ্রেক্ষিতে আমাদের সাংবাদিকের মন তো একটু পাকিস্তানের সংবাদ মাধ্যমকে ঘেঁটে দেখছিলাম। সেখানে কিন্তু কেউ এরকম কোনো দাবি তোলেননি। সেখানে ছিল
একটা জিঘাংসা। এই ম্যাচটার থেকে ওই যাবতীয় তাদের লজ্জা মুক্তির রাস্তা খুঁজছিল পাকিস্তান, সেই রাস্তাটা বন্ধ করে ভারত তাদের মাটিতে মিশিয়ে দিয়েছে। এই অপারেশন সিঁদুরে তারা যত না মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে, তার থেকে অনেক বেশি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন এই ম্যাচটায় হেরে। এটাই তো দরকার ছিল। তাহলে এতদিন পর 14ই সেপ্টেম্বর দুবাইয়ের মাটিতে সেই পহেলগাঁওয়ের ঘটনা, সেই অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছেন ভারত অধিনায়ক, এই অবধি তো ঠিক আছে, কিন্তু অসৌজন্যটা কেন দেখালেন? অপারেশন সিঁদুরের পর ওই যেখানে তাদের মানসিকভাবে একদম বিধ্বস্ত করে দেওয়ার এত ভালো একটা সুযোগ পেলেন, সেখানটায় মানসিকভাবে হেরে যখন তারা বিধ্বস্ত, তখন তাদের পিঠে হাত বুলিয়ে দিয়ে দেখ বাপ তো বাপই হতা হ্যায় এটা বললে আরও বেশি চলতো না? কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার সুযোগটা তারা নষ্ট করলেন কেন? হঠাৎ করে কেন তার মনে হলো যে না, তার বদলে হাতে হাত না মিলিয়ে একটা অসৌজন্য দেখাই? এতে তো ওদের বাড়তি গুরুত্ব দিয়ে দেওয়া হলো। এক পেশেভাবে যে দলটা হেরেছে তাদের সাথে হাত মেলানো মানে তো বুঝিয়ে দেওয়া তোরা কোনো আমাদের যোগ্যই নোস, কোনো ক্ষেত্রে না, না যুদ্ধক্ষেত্রে, না এখানে আমাদের মাঠে সামনাসামনি লড়াইয়ে তোদের কোনো যোগ্যতাই নেই আমাদের সামনে দাঁড়ানোর। সেই জন্যই তোরা কাপুরুষের মতো ওই পেছনে আঘাত করার চেষ্টা করিস। সেই সুযোগও আর পাবি না, কারণ অপারেশন সিঁদুর আপাতত স্থগিত। ভবিষ্যতে যদি করিস তাহলে একই রকমভাবে তোদের বিধ্বস্ত করা হবে। এটা বলার তো সুযোগ ছিল। তার বদলে হাতে হাত না মিলিয়ে গোটা বিশ্বের সামনে নিজেদের প্রশ্নের মুখে দাঁড় করানোর কোনো দরকার ছিল? ভারতীয় সৌজন্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেওয়ার কোনো দরকার ছিল? কি হলো? সবাই মাঝখান থেকে ক্রিকেটীয় স্পিরিট নষ্টের অভিযোগ তুললেন ভারতের বিরুদ্ধে। পাকিস্তান তো আইসিসির কাছে নালিশ ঠুকতে গেল, তারা এশিয়া কাপ থেকে বেরিয়ে যাওয়ার হুঙ্কার দিতে শুরু করেছে। ভাবুন তো, যারা এমনিতেই আধমরা হয়ে রয়েছে, যারা এমনিতেই ছিটকে যেত, তারা এখন হুঙ্কার দিয়ে একটা শহীদ সাজার চেষ্টা করছে। এই সুযোগটা পেয়ে গেল কার জন্যে? না সূর্যকুমার যাদবের জন্য। এটাকে মানতে পারছি না, বিশ্বাস করুন, মানতে পারছি না। তার আরও একটা কারণ আছে। মানতে পারছি না এই জন্যে যে এক সপ্তাহ খানেক আগেই এই পাক অধিনায়ক বা পাকিস্তানের মন্ত্রী নকভির সঙ্গে আমরা সূর্যকুমার যাদবকে হাত মেলাতে দেখেছি। এক সপ্তাহের মধ্যে তখন তার মনে হয়নি ওই পহেলগাঁওয়ের কথা, মনে হয়নি অপারেশন সিঁদুরের কথা, মনে হয়নি পাকিস্তানের ওই নোংরা আচরণের কথা, মনে হয়নি যে তারা আমাদের শত্রু দেশ। আজকে হঠাৎ এক সপ্তাহ বাদে হঠাৎ করে মনে পড়ে গেল কেন? তার কি মনে পড়ে গেল এই চারপাশে সোশ্যাল মিডিয়ায় এই বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে? তার কি মনে পড়ে গেল ওই এক সপ্তাহ আগে তার হাত মেলানো নিয়ে বিভিন্ন জায়গায় যে সমালোচনার ঢেউ বয়েছে তার পরিপ্রেক্ষিতে? সেটা যদি হয় তাহলে তো বলতে হবে সূর্যকুমার যাদবের মনেও মিথ্যে বাসা বেঁধেছে, ঠিক যেরকম শরৎচন্দ্র বলেছিলেন। আর একটা কথা মাথায় রাখবেন, মিথ্যের ভিতের ওপর না কোনো জিনিস টিকে থাকে না। সুতরাং এটা যদি দেশপ্রেম বলে দেখানোর চেষ্টা হয়, সেই দেশপ্রেমের ইমারত আর যাই হোক মজবুত বলে তো মানতে পারছি না। যাদের এটাতে খারাপ লাগবে, যাদের মনে হবে যে এটা ঠিক দেশপ্রেমিকের মতো কথা না, বিশ্বাস করুন কিছু করার নেই। দেখুন, খেলার পর ভারতীয় ড্রেসিং রুমে পাকিস্তানের টিম এসছিল শুভেচ্ছা জানাতে। এটা শুভেচ্ছা নাকি হারের অঙ্গীকার? পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিয়েছিল অপারেশন সিঁদুরে ভারত, কিন্তু তারপরেও পাকিস্তান কিন্তু কোনো সময় হার স্বীকার করেনি, বারবার মিথ্যে দাবি করে গেছে। কিন্তু এটা তো একদম সরাসরি হার স্বীকার করে নেওয়া, হারের স্বীকৃতি বা জয়ীকে মেনে নেওয়া। এটাকে মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে নিজেদের কোথাও গিয়ে দুর্বল প্রমাণ করা মানসিকভাবে, এটার খুব দরকার ছিল কি? আবার বলছি,
এই মানসিকতার সাথে কেউ যদি মিল না খুঁজে পান নিজের, সেটা তার ব্যক্তিগত মত। কিন্তু কিছু কিছু জিনিস ঠান্ডা মাথায় ভাবলে দেশকে অন্য চোখে দেখা যায়। গোটা বিশ্বের কাছে দেশের সম্মানটা প্রতিটা মুহূর্তে তুলে ধরাটা, সেটা কিন্তু একটা ক্রিকেট টিমের অধিনায়ক বা যে কোনো জাতীয় দলের অধিনায়কের কর্তব্য। তাদের ভাবনা চিন্তার মধ্যে অনেক বেশি গভীরতা থাকার দরকার পড়ে। না ভেবে চিন্তে দুম করে কোনো কিছু করা, আবেগ প্রবণ হয়ে কিছু দুম করে ফেলা, সব সময় সেই জিনিসটা কিন্তু দেশের সম্মান বা দেশের যে মানসিকতা, সংস্কৃতি, তার সাথে খাপ খায় না। এমনিতে খেলার দুনিয়া হাতটা মিলিয়ে প্রতিবাদের নজির খুব বিরল নয়। ইউক্রেনের টেনিস প্লেয়ার ওই মার্তা কোজতুক, সে তো রাশিয়ার আনাস্তাসিয়া পোটাওয়ার সঙ্গে হাত মেলাননি। মিয়ামি ওপেনের ম্যাচ ছিল, হেরেছিলেন, হাত মেলাননি। কারণ রুশ ইউক্রেন যুদ্ধের কারণে মার্তা ঘোষণা করেছেন যে তিনি রুশ বা বেলারুশের কোনো নাগরিকের সঙ্গেই হাত মেলাবেন না। সেই যুক্তিতে সূর্যকুমার যাদবের হাত না মেলানোর একটা যুক্তি থাকতে পারত, কিন্তু ওই ক্ষেত্রে ওটা ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এক্ষেত্রে তিনি জাতীয় দলের অধিনায়ক। সেখানে তার গোটা দেশের সম্মানের জায়গাটা তুলে রাখাটা অনেকটা ইম্পর্টেন্ট। দেখুন, তিনি তো সলমান আগার বাড়ানো হাতটা এর আগে ফিরিয়ে দিতে পারেননি। এই সব দলের যখন ক্যাপ্টেনরা তারা হাত মেলাচ্ছিলেন, হতে পারে রিফ্লেক্সের বসে করে ফেলেছিলেন, মনে ছিল না। কিন্তু এশিয়ার ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভি, তার সঙ্গে যে হাত মিলিয়েছিলেন, এক্ষেত্রে তো সেটা নিয়ে প্রশ্ন ওঠেনি। এই নাকভি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভারত বিরোধী এবং ভারতের নামে বিভিন্ন কথা বলে এসছে। এবার দেখুন, এই ম্যাচ ঘিরে দেশজোড়া প্রতিবাদ ছিল, ঠিক। এই ম্যাচটায় মাঠের অর্ধেক চেয়ার ফাঁকা ছিল, ঠিক। সেগুলো সব প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সেই সব দেখে আবেগতাড়িত হয়ে কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি এখান থেকে কোনো নির্দেশ গেছিল, জানা নেই। সব থেকে বড় কথা, ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট অতীতেও দশকের পর দশক বন্ধ থেকেছে। এবার ম্যাচটা যদি ভারত না খেলতো, একটা যুক্তি ছিল। ভারত তো ম্যাচটা খেলতে নেমেছিল, তার কারণ এই খেলাটাকে তারা স্বীকৃতি দিচ্ছে, খেলাটাকে স্বীকার করছে, ম্যাচ হিসেবেই দেখছে। যুদ্ধ হলে তো ভারত নামতো না। এবার যদি খেলতে পারি, তাহলে হাত না মেলানোটা অসৌজন্য, মুখের ওপর ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়াটা অসৌজন্য। এতে বিশ্বের চোখে ভারতের ভাবমূর্তি কি খুব উজ্জ্বল হয়েছে? প্রশ্নটা অপ্রিয় শোনাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই প্রশ্নই যে ভারতকে তাড়া করবে না, সেটাই গ্যারান্টি দিয়ে দেখা যায়। ভবিষ্যতে যদি অন্য কোনো দেশ, ছোটোখাটো যে কেউ, কোনো ছুতোয় ভারতের কারোর সাথে হাত না মেলায়, এটাকে যদি একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল করে নেওয়া হয়। দেখুন, লন্ডনে শনিবার অতি ডানপন্থীদের একটা বিশাল মিছিল হয়েছে। অভিবাসী, মানে যারা ওদেশে ইমিগ্র্যান্ট, ওদেশে গেছেন এদেশ থেকে, কলোনির থেকে, মানে যে বিভিন্ন জায়গায় ওদের মেন জায়গা ছিল কলোনির থেকে যারা এসছেন, অর্থাৎ যে সমস্ত জায়গায় ব্রিটিশরা একসময় রাজত্ব করেছে, সেইখান থেকে যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ওই ঢুকেছেন বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে ইংল্যান্ডে, তাদের তাড়ানোর দাবিতে 1.5 লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। এবার ধরে নেওয়া যাক যে এই অতি ডানরা একদিন ব্রিটেনের ক্ষমতায় এলো, তাদের চাপে ইংল্যান্ড ক্রিকেট টিমও মাঠে বর্ণ বৈষম্যমূলক কিছু করলো, সেটাও কি খুব সঠিক মনে আমরা মেনে নিতে পারবো? আমরা একবারও বলছি না পহেলগাম ভুলে যেতে হবে, একবারও বলছি না অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো যাবে না। এবং সত্যি কথা বলতে কি, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এটা তার কর্তব্যের মধ্যে পড়ে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। এটাও সত্যি যে সংঘর্ষ বিরতির পর পাকিস্তানে যে টি-20 সিরিজ শুরু হয়েছিল, তাতে উদ্বোধনী বক্তব্যে ওয়াকার ইউনিস উস্কানিমূলক বক্তব্য বলেছিলেন। শাহিদ আফ্রিদির মতো পাক ক্রিকেটার সুযোগ পেলেই সাম্প্রদায়িক মন্তব্য করেন। ভারতের মুসলিমরা খাঁটি নন, এরকম মন্তব্য করে।
ইদানিংকালে পাকিস্তানের ক্রিকেটাররাও গাজওয়াতুল হিন্দের কথা বলছেন। এগুলো প্রত্যেকটা জিনিস প্রমাণ করে ওরা মানুষ এবং জাতি হিসেবে আমাদের থেকে পিছিয়ে। ওদের আচরণ আমরা করব কেন? হয় ওদের সঙ্গে খেলবই না, আর খেললে এমন কিছু করব না যেটা দৃষ্টিকটু। কারণ আমরা 5000 বছরের পুরনো সংস্কৃতি বহন করে চলেছি, যেখানে অভিবাদন জানানো হয় যুক্ত করে, তাই না? আমাদের নিজেদের সংস্কৃতি কি আমরা কোনো সময় ভুলতে পারি? সেটা তো নিজেদের শিকড়কে অগ্রাহ্য করা। আমার কোনো কমেন্ট নেই এতে। সুরিয়া যেভাবে মনে করেছে হ্যান্ডেল করেছে, খেলার জায়গায় টেররিজমের জায়গায়, আর টেররিজম হ্যাজ টু স্টপ। আমি আগেও বলেছি, কোনো কিছুই আটকায় না, শুধু মানে সাধারণ হার্মলেস মানুষের জীবন যায়। আর রেসপন্সিবল লোকেরা এর রেসপন্সিবিলিটি নিতে হবে। তারপরে বলে লাভ নেই যে এটা বন্ধ করো, ওটা করো না। আসল জিনিসটা বন্ধ হওয়া দরকার। সেই শহীদ পরিবার, তাদের চোখের জল, আমরা সেদিক দিয়ে এটা বিচার করব না। যখন এই পরিস্থিতিতে রয়েছে তখন সেখানে খেলাটা আদৌ উচিত না এটার উপরেই তো বিতর্ক রয়েছে। আজকে যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বলছেন, এই রাজনীতির দিন শেষ হয়ে গেছে। দুনিয়াকে আমরা নিজের মনে করি, যারা যেরকম ব্যবহার করবে তার সঙ্গে সেরকম ব্যবহার করবে ভারত। সেজন্য পাকিস্তানকে আমরা ময়দানেও ক্রিকেটেও হারাবো, কূটনৈতিক রাজনীতিতে হারাবো, যুদ্ধের ক্ষেত্রেও হারাবো। সব জায়গায় ভারত পাকিস্তানকে হারাবে, দিলীপ ঘোষ বললেন। দেখুন, কিন্তু এটা বললেন না যে আমরা সৌজন্যের জায়গাতে সেখানে আমরা নিজেরা হারব। একই কথা কিন্তু সৌরভ গাঙ্গুলিও বলেননি। সূর্যকুমারের যাদবের ওটা ব্যক্তিগত ডিসিশন বলে ছেড়ে দিয়েছেন। এবং খেলার জায়গায় রাজনীতির জায়গায়, যুদ্ধের জায়গায়, সন্ত্রাসবাদের জায়গায়, মানে প্রত্যেকটা জিনিসের থেকে যে প্রত্যেকটা জিনিস আলাদা, সেই জিনিসটাকে বলে দিয়েছেন। এটাই তো আসল কথা, এটাই তো সবার আগে মাথায় রাখার দরকার। তার কারণ একটা কোনো রকম এরকম সিদ্ধান্তে আমাদের দেশের লাভ ক্ষতির জায়গাটা অনেক দিক থেকে সেটা কিন্তু সংকীর্ণ হয়ে যেতে পারে। এটা মাথায় রাখাটা খুব জরুরি। দেখুন, এই খেলার মাঠে যদি রাজনীতি ঢুকে পড়ে, তাহলে ভারত বিশ্ব ক্রীড়াক্ষেত্রে একঘরে হয়ে যেতে পারে। অলিম্পিকের মতো আসরে যদি কোনোভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দেখে, বা যদি ফিফা, ফুটবলের সর্বময় নিয়ামক সংস্থা, তারা যদি দেখে কোনো দেশের ক্ষেত্রে রাজনীতি ক্রীড়াক্ষেত্রে ঢুকে পড়ছে, তারা কিন্তু সেই দেশকে ব্যান করে দেয়। এটা মাথায় রাখার দরকার। বৃহত্তর স্বার্থটা, দেশের বৃহত্তর স্বার্থটা, সেটা ভুলে গেলে চলে না আবেগের বশে বা লোক দেখানো কিছু করার তাগিদে। আবার বলছি, দেখুন, বিভিন্ন ক্ষেত্রে ঘটনাচক্রে বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, আমাদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু আমরা দেশপ্রেমটাকে না বড্ড বেশি সেরেমোনিয়াল করে দেখি। আমরা বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে সেগুলো প্রকাশ করি। আমরা কোথাও জাতীয় পতাকা এই মাটিতে ঠেকলো, জাতীয় পতাকা এরমভাবে রাখা হয়েছে কেন, সন্ধ্যা হয়ে গেছে নামানো হলো না কেন, এই সমস্ত নিয়ে আমরা প্রচুর রিয়্যাক্ট করি। যাকে তাকে আমরা তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করে দিই। বিশ্বের বহু জায়গায় গিয়ে দেখেছি তারা জাতীয় পতাকাকে নিজের দেহের অঙ্গ করে নিয়েছেন। সারা শরীর জাতীয় পতাকায় মুড়ে তারা বাঁচছেন, শুয়ে আছেন রাস্তার ধারে, পুরো জাতীয় পতাকায় সারা শরীরটাকে ঢেকে। জাতীয় পতাকা তার বেঁচে থাকার একটা অঙ্গ। তাদের যে দেশপ্রেম নিয়েও হঠাৎ করে প্রশ্ন তোলার কোনো মানে হয় না। তাদেরও এত কিছু কম দেশপ্রেম নেই। দেশপ্রেমটা ভেতর থেকে এবং বাস্তবসম্মত হওয়াটা খুব জরুরি। আর একটা কথা, ক্রিকেট নামক খেলাটা না খুব স্পর্শকাতর, জানেন তো, বিশেষ করে আমাদের এখানকার। সেটাকে সামলে রাখাটা খুব জরুরি, কারণ ক্রিকেট বড্ড বেশি রোগ প্রবণ। ওই আগে বলতো না, দুবলা পাতলা, যখন তখন অসুস্থ হয়ে পড়ে। আমাদের দেশের ক্রিকেটটা সেরকম। 12 বছর অন্তর আমাদের এখানে ক্রিকেটের খুব অসুখ করে, জানেন তো। 9 দশকের একেবারে শেষে
একদম শেষ লগ্নে বেটিং কেলেঙ্কারি ফাঁস হয়েছিল, মনে আছে আপনাদের? মানুষের বিশ্বাস উঠে গেছিল ক্রিকেটের ওপর থেকে, বহু লোক খেলা দেখাই ছেড়ে দিয়েছিলেন। তারপর সৌরভ, সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ, কুম্বলে এরা সবাই মিলে পঞ্চপাণ্ডব মিলে বহু কষ্ট করে দেশবাসীকে ক্রিকেটে ফিরিয়ে আনে। তারপর এলো 2013, ফাঁস হলো IPL-এর স্পট ফিক্সিং, ঠিক 12 বছর পর। তার আরও 12 বছর পর এই সামনে এসে দাঁড়ালো আবার একটা ওরকম রোগের চিহ্ন, গেমিং অ্যাপ কেলেঙ্কারি। এবার তার সঙ্গে যদি এই বিষয়টাও যোগ হয়ে যায়, অর্থাৎ অসৌজন্য এবং কোথাও গিয়ে রাজনীতি, কোথাও গিয়ে লোক দেখানো ব্যাপার, তাহলে তো 16 কলা পূর্ণ। এই যে গেমিং অ্যাপ কেলেঙ্কারির কথা বলছি না, সেটার নামে গেমিং অ্যাপ, আসলে গেমিংয়ের আড়ালে বেটিং মানে জুয়ো খেলা হয় এখানে। এবার ভারতে খেলাধুলায় জুয়ো নিষিদ্ধ। এবার কেন নিষিদ্ধ সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। বিশ্বের বহু দেশে সেগুলো আইন সিদ্ধ এবং বলা হয় যে জোর করে বন্ধ করতে গেলে লোকে লুকিয়ে চুরিয়ে করে, মাঝখান থেকে দেশের রাজস্ব ক্ষতি, তাই জন্য ওই সমস্ত দেশে খুল্লা এই ব্যাপারটাকে করে দেওয়া হয়েছে। আমাদের এখানে নিষিদ্ধ, দেশের আইন, ঠিক আছে। কিন্তু এখানে তো ঘুরপথে খেলাধুলোর নামে এই সমস্ত জুয়ো খেলা চলছে। ময়দানি ফুটবলেও এই ধরনের অ্যাপের আবির্ভাব হয়েছে বলে শোনা যাচ্ছে। এবার পুলিশও নির্দিষ্ট অভিযোগ পেলে সেগুলো নিয়ে ব্যবস্থা নেয়। মাঝে মধ্যেই ধরা পড়ে ওই বিভিন্ন বুকিরা, জুয়ারিরা, বেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা। এবার এখন সেগুলো আবার অ্যাপ নির্ভর হয়ে যাওয়ায় ধরে ফেলাটাও খুব মুশকিল হয়ে গেছে। এবার মুশকিল হচ্ছে যেখানে জুয়ো থাকবে, আর বিশেষ করে যদি সে জুয়োটা লুকিয়ে চুরিয়ে চলে, তাহলে তার মধ্যে দুর্নীতি হবে। এবার এই রকম একটা জুয়ো বা বেটিং বা আমাদের চেনা ভাইরাস ফের একবার যদি ভারতীয় ক্রিকেটে ঢুকে পড়ে এবং যদি ভারত থেকে চারপাশে ছড়িয়ে পড়ে, এবং এখন অ্যাপ তো, ফলে সেটাতে অ্যাপ তো গোটা বিশ্বের বাজারে ওপেন, ফলে গোটা বিশ্ব থেকে যদি গোটা ব্যাপারটার মধ্যে ঢুকে পড়ে, তাহলে কোথাও গিয়ে দুর্নীতির কেন্দ্রবিন্দুতে আমরা এসে দাঁড়িয়ে যাব না তো? মজা কি জানেন, এটা নিয়ে যতটা না আমরা সবাই সচেতন ছিলাম, তার থেকে বেশি হয়ে গেছি আমরা হঠাৎ করে। ওই বললাম, এক সূর্যকুমার যাদবের ওই আচরণ, সেটা বিভিন্ন রকম বিতর্কের সৃষ্টি করেছে এই ম্যাচটাকে নিয়ে গোটা বিশ্বব্যাপী, যেখানে লোকজন খেলা দেখবো না, খেলাটার সম্পর্কে উত্তেজনা কম, এরকম একটা ভাব করছিল। আর ঠিক একইভাবে এই বেটিং অ্যাপ, হ্যান ত্যান, এই সমস্ত থেকে সাধারণ মানুষ যতটা দূরত্ব তৈরি করতে চায়, সেই দূরত্বটা হঠাৎ ঘুচে গেছে। সবার এখন ব্যাপক ঔৎসুক্য তৈরি হয়ে গেছে। কারণ কি? কারণ যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে দিল্লিতে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে এই গেমিং অ্যাপের সাথে যুক্ত থাকার অভিযোগে। এবার কাল বলিউডের উর্বশী রাউতেলাকে ডাকা হয়েছিল, আরেক অভিনেত্রী। এবার আরও কে ডাক পাবেন সে তো ওয়েট করতে হবে। প্রায় 9 ঘন্টা আজকে জেরা চলেছে মিমি চক্রবর্তী, তারপর তিনি বেরাতে পেরেছেন। এবার এই বিষয়গুলো থেকেই তো লোকজনের ঔৎসুক্য তৈরি হবে। ভাবুন তো, উর্বশী রাউতলা, মিমি চক্রবর্তী, এদের সম্পর্কে তো বহু লোকের বহু রকম আগ্রহ আছে। এবার তারা যদি এই ব্যাপারটায় যুক্ত হয়ে গেছেন বলে শোনা যায়, তাহলে তো এই অ্যাপগুলোর বিজ্ঞাপন হয়ে গেল। ভারতীয় ক্রিকেট দলের স্পন্সরও একটা সময় একটা গেমিং অ্যাপ ছিল। তবে এটা এত একটা পার্ট, আরেকটা পার্ট কি, এই মিমি ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতি জড়িয়ে গেছে গোটা ব্যাপারটার মধ্যে। কারণ মিমি তৃণমূলের প্রাক্তন সাংসদ, তাকে ডেকেছে কেন্দ্রীয় এজেন্সি। তার মানে সেই পুরনো গল্পটা আবার সেই সামনে চলে এসছে নতুন মোড়কে, যে এজেন্সি হঠাৎ অতি সক্রিয়, কারণ ভোট আসছে। সুতরাং যারা যারা তৃণমূলের সাথে সম্পর্কযুক্ত, তাদের কোনো না কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা হবে। এবং সেই জন্যই তো ওই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঠাট্টা করে বলেছেন যে এই বিভিন্ন রকমভাবে একটা শিবপ্রসাদ নন্দিতার একটা সিনেমা আসছে। এবার সেই সিনেমাটার নাকি হঠাৎ করেই ক্রেজ বাড়িয়ে দিচ্ছে ইডি এই মিমিকে ডেকে। মিমি ওই সিনেমাটায় আছেন এবং তিনি খুব কটাক্ষ করেই বলেছেন, তির্যকভাবে বলেছেন যে
এই শিবপ্রসাদ, নন্দিতা রায়রা বিভিন্ন রকম এজেন্সিকে কাজে লাগিয়েছেন, বিভিন্ন রকমভাবে এই ছবিটার প্রমোশন করছেন। এটা বলে থেমে গেছেন আর বলেছেন যে এই সিনেমাটা সুপারহিট হলে মিমি হয়তো ধন্যবাদ জানাবেন এজেন্সিকে। মানে গোটা ব্যাপারটাকে তিনি একটা ঠাট্টা ইয়ার্কির পর্যায়ে নিয়ে গেছেন। কেলেঙ্কারির গুরুত্বটাই ফিকে হয়ে যাচ্ছে। এটা কারণ কি? এটা শুনছিলাম আর মনে হচ্ছিল এই যে তৃণমূল যা যা করছে, যেভাবে হাসি ঠাট্টা করছে, একজনকে ডেকে নিয়ে গিয়ে 9 ঘন্টা জেরা করার পরেও হাসি ঠাট্টার রেশ এতটুকু কমছে না, এবং কেউ একটা সিরিয়াস ব্যাপারকে সিরিয়াসলি নিচ্ছে না। যেটা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে ট্র্যাজেডি হতে পারতো সেটা সবার কাছে কমেডি হয়ে যাচ্ছে। তার একটাই মাত্র কারণ কেন্দ্রীয় এজেন্সির এই কাজের ধরনটা। যে রেটে মানে এই সমস্ত ক্রিকেট টিকেটের আইপিএল টাইপিএল হ্যান ত্যান এই সমস্ত সব কিছু স্পিডে চলে, আর আমাদের কেন্দ্রীয় এজেন্সির কাজের ধরন তো তার ঠিক উল্টোটা। এত কিছু হয়েছে, এত লোক তারা গ্রেফতার হয়েছেন, দেখুন তারা জামিন পেয়ে যাচ্ছেন বারবার, এমনকি আদালতেও কেন্দ্রীয় এজেন্সির কাজের ধরন ধারণ বিচারকদের কাছে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তাদের। কেন্দ্রীয় এজেন্সির এই কারণগুলোর জন্যই কিন্তু যত বেশি এই সমস্ত জিনিসগুলো হবে আর চায়ের দোকানগুলোতে হাসি ঠাট্টা শুরু হয়ে যাবে, আর মাঝখান থেকে আপনার আমার সবার তো একটা শেষ ভরসা ছিল এই এজেন্সিগুলো, সেই শেষ ভরসাটাও কোথাও গিয়ে হাওয়া হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। দেখুন শরৎচন্দ্র আজকের সময় জন্মালে না শ্রীকান্তটা অন্যভাবে লেখা হতো। নতুন শ্রীকান্তে পরিপূর্ণ সত্য একমাত্র শিক্ষাতেই খুঁজে পেতেন তিনি। যেরকম মানুষের মনেই একমাত্র মিথ্যে খুঁজে পাচ্ছেন, সেরকম অবশ্যই এক্ষেত্রেও মানুষের মনের মধ্যে মিথ্যাটা লুকিয়ে রয়েছে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। আর দুর্নীতির ব্রহ্মাণ্ডে এসএসসির উজ্জ্বল অস্তিত্ব শরৎচন্দ্র তথা শ্রীকান্তের চোখে নিশ্চিতভাবেই ধরা পড়ত। দেখুন বাংলার এই শিক্ষাকে না দেখতে পাওয়াটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য জাস্ট ব্যাড লাগ, জানেন তো। শ্রীকান্ত এত কিছু দেখেছে, এইটা দেখতে পেল না। শ্রীকান্ত উপন্যাসে একের পর এক চরিত্রগুলোর কথা ভাবুন তো, কার কার সাথে আলাপ হয়েছে শ্রীকান্ত। শৈশবে ইন্দ্রনাথ, কৈশোরে কখনো রাজলক্ষ্মী, অন্নপূর্ণা, কখনো গিরিবালা, মানে আবার কখনো আব্দুল, মানে একের পর এক চরিত্র এসছে। আমরাও তো এসএসসি পর্বে বিভিন্ন চরিত্রের মুখোমুখি হয়ে গেলাম, কখনো পার্থ চট্টোপাধ্যায়, কখনো সরকার, কখনো চাকরিহারা, কখনো সন্তোষ মণ্ডল। দুর্নীতির প্রত্যেকটা বাঁকে নিত্য নতুন চরিত্র। সবাইকে দেখেছেন আপনারা, ওই অপা থেকে শুরু করে বাকি সবাইকে। কিন্তু ওই একটা নাম বললাম একটুখানি থতিয়ে গেছেন তো, সন্তোষ মণ্ডল নামটা অচেনা লাগছে তো, লাগারই কথা। সন্তোষ মণ্ডল হলেন এসএসসির দুর্নীতির এক পরিপূর্ণ সত্য, যিনি কদিন আগেও ক্লাস করাতেন, ছেলে মেয়েদের কেমিস্ট্রির সূত্র শেখাতেন। আজ থেকে আর পড়াবেন না, কারণ সন্তোষ স্যার হাল ছেড়ে দিলেন। স্যার আর আমাদের মধ্যে নেই। কেমিস্ট্রিতে একটা সূত্র আছে জানেন তো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, মানে আদর্শ গ্যাস নীতি বলে একে। চাপের কারণে গ্যাসের আয়তনের তারতম্য বোঝানো হয়। আপনাদের সহজ করে বললে, আপনাদের সেই প্রেশার কুকারের কথা মনে আছে ছোটোবেলায় যখন পড়তাম আমরা? প্রেশার কুকারের ভেতরে যখন চাপ বাড়ে, চাপের কারণে গ্যাসের আয়তনের তারতম্য বোঝানো হয়। আপনারা জানেন চাপ দিলে গ্যাসের আয়তন কমে টমে আর কি। এবার আরেকটা জিনিস হয়, বেশি চাপ দিলে অনেক সময় কম তাপ দিয়েও তাড়াতাড়ি ফুটিয়ে দেওয়া যায়, যেটা আমরা প্রেসার কুকারের ক্ষেত্রে দেখি। ভেতরে গ্যাস হয়, চাপ বাড়ে, ভেতরের তরলটা তাড়াতাড়ি স্ফুটনাঙ্কে পৌঁছে যায়, ব্যাস গ্যাস। এসএসসির এই দুর্নীতির চাপে একজন শিক্ষকের কি পরিণতি হলো, কিভাবে তার সেই চাপের মধ্যে তার জীবনের আয়তনটা ছোট হয়ে গেল, তারপর এক সময় ওই চাপ, সেই উত্তাপ নিতে নিতে গ্যাস হয়ে গেল কত সহজে, কত তাড়াতাড়ি। সেটাই তো নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন এই কোলাঘাটের আরিশান্ডা হাই স্কুলের এই কেমিস্ট্রি স্যার। ঝাড়গ্রামের সুবল সোরেনের পর কোলাঘাটের সন্তোষ মণ্ডল,
সুবল সোরেনের মতোই শিক্ষকতার চাকরি চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তীব্র মানসিক যন্ত্রণা। পরিবার জানিয়েছে যে রাতে ঘুমোতেন না, খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে গেছিল, খেতে পারতেন না। 2016 মেধা তালিকায় না ওই প্রথম 100-র মধ্যে র্যাঙ্ক ছিল, জানেন তো, এই সন্তোষবাবু। চাকরি পাওয়ার পর আপনি আমি যা করতাম, একটু নিয়মিত মাইনে, একটা নিশ্চয়তা, তারপরের ধাপটা ভাবা, তিনিও তাই করেছিলেন। আম বাঙালি যা করে, মধ্যবিত্ত যা করে, একদম তাই। একটা বাড়ি তৈরির জন্য একটা মোটা অঙ্কের লোন নিয়েছিলেন, স্বপ্নটা সাজাচ্ছিলেন আর কি। কম বয়সে চাকরি পেয়েছেন, সুতরাং এইভাবেই তো পরপর ভাববেন। সেই স্বপ্নটা হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেছিল এই এসএসসির এই যাবতীয় কাণ্ড কারখানায় যখন চাকরিটা চলে গেল। চাকরি হারানোর পর টিউশনই শুরু করেছিলেন। মাথায় তো একটাই কথা ছিল, মরা বাঁচা সেগুলো তো পরে, চাকরি কী হবে না হবে, ফেরত আসবে কি, নতুন করে পাবো পরে, আগে তো লোনটা মেটাতে হবে। বাড়িতে যারা আছে তাদের মুখে তো খাবারটা তুলে দিতে হবে। সারাদিন টিউশন আর রাত জেগে পরীক্ষার প্রস্তুতি। তাতেও কি ওই চাকরিটা ফেরত মিলবে, নিশ্চয়তা কি ছিল? মনের ভেতরে আতঙ্কটা, সেটাকে কোথায় যাবে? হয়তো এই ভয়ঙ্কর আতঙ্কটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঘরে 2 সন্তান, একজনের বয়স 10, আরেকজন মাত্র 3। কত চাপ নেবেন বলুন তো? হাল ছাড়েননি তিনি, কিন্তু শরীর ছেড়ে দিন। চাকরি না পাওয়ার এক যন্ত্রণা, আর পাওয়ার পর সেটা হারানো, এটাই হয়তো শেষ করে দিল একজন শিক্ষকের জীবন। একবার জাস্ট চোখ বন্ধ করে ভাবুন তো, ওই সন্তোষ মণ্ডল বা সুবল সোরেনের জায়গায় নিজেকে রেখে একটু ভাবুন তো। চোখ বন্ধ করে ভাবুন। আমি পারিনি, বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারিনি ভাবতে গিয়ে। আমি নিশ্চিত আপনিও পারবেন না। আতঙ্কটা আপনাকেও গ্রাস করবে। এরকম পাকা চাকরি হঠাৎ যদি দেখেন যে নেই হয়ে গেছে, নিশ্চয়তাটা যদি কমপ্লিটলি অনিশ্চয়তা হয়ে যায়, তা চোখ বন্ধ করবেন কি? চোখ বন্ধ করলেই যেরকম অন্ধ হওয়া যায় না, তেমন অন্ধ হলেও তো প্রলয় বন্ধ হয় না। যারা যোগ্য হওয়া সত্ত্বেও এই দুর্বিষহ পরীক্ষাটায় হেরে যাবে, তাদের পরিণতিও যেন এই সন্তোষ স্যার বা সুবল সোরেনদের মতো না হয়। আমরা শুধু এইটুকু নিয়ে আশা করতে পারি। এছাড়া আর সত্যি বলবো, এছাড়া আমরা সত্যি আর কিছু করতে পারি না, অন্তত আজকের দিনে। তাই হাত পা বাঁধা, এটা স্বীকার করতে বা এই স্বীকার করার মতো কষ্ট আর কিছুতে নেই। আমার স্বামী হচ্ছে 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। এম প্যানেলের 1 থেকে 100-র মধ্যে র্যাঙ্ক ছিল। বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে সার্ভিস করতেন। কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম। সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, ঘুমোতো না, খাওয়া দাওয়া করতো না। আমার শ্বশুর বাড়ি খুব গরিব, সেখান থেকে সার্ভিস পেতে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো? আমার এই চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল। আর লোন নিয়ে বাড়ি করেছিল, লোন অনেকের চাপ, তাই টিউশনি শুরু করে দিয়েছে। 20 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। বাচ্চা 2 ছোট ছোট, একটা 3 বছরের, একটা 10 বছরের। অত্যন্ত দুঃখজনক। সুবল সোরেনের পরে আরেকটা দুঃখজনক ঘটনা। এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। আমরা মাঝে মধ্যে বলি না, মনে হয় জানেন তো, সেই এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। আমরা সত্যি সব সময় আমাদের নিজেদের জগতের বাইরে কি আছে, এই যে এত লোকের 26,000-এর চাকরি চলে যাওয়া নিয়ে, এই দুর্নীতি নিয়ে, এত কিছু নিয়ে এত আলোচনা করেছি। আপনারা করেছেন আলোচনা, চায়ের দোকান, বাড়িতে, সব জায়গায়। এদের হয়েছে, তাদের কি অবস্থা হয়েছে, এটা হয়তো আমরা কোনোদিন বুঝবো না। যদি কোনোদিন বোঝার কথা ভাবি, আতঙ্কিত হয়ে বুঝতে চাইব না। বিশ্বাস করি, সাহস নেই। অ্যালেগরি অফ কেভের কথা মনে পড়ে গেল, জানেন তো, গ্রিক দার্শনিক প্লেটোর বিখ্যাত সেই আলোর গুহা চিত্র। এই 1900-তে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্য মিথ্যের যে ব্যবধানটা দেখিয়েছিলেন খ্রিস্টপূর্ব 400 শতকে, সেটাই গুহা চিত্রে দেখিয়েছিলেন প্লেটো।
সক্রেটিসের ছাত্র ছিলেন তো, কি বলেছিলেন জানেন? বলেছিলেন একটা গুহায় কয়েকজন মানুষের জন্ম হলো, আর সেই মানুষরা আমৃত্যু সেখানেই আবদ্ধ থাকলেন। ওই গুহাবন্দী মানুষরা নিজেদের ছাড়া আর কাউকে কোনো দিন দেখলেন না। আর তাহলে কি হবে জানেন? ওই গুহার আগুনে, গুহার ভেতরে যে আগুন জ্বালিয়ে তারা রাখতেন, সেই আগুনে তৈরি হওয়া যে তাদের নিজেদের ছায়াগুলো যেগুলো গুহার দেওয়ালে পড়তো, সেই ছায়াগুলোকেই তারা সত্যিকারের চরিত্র বলে ভেবে নিলেন। আসলে সেগুলো পরিপূর্ণ সত্য ছিল না। এটা কেন মনে হচ্ছে জানেন? ওই রাজনীতিকদের বক্তব্য শুনে। রাজনীতিকরাও তো ওই একইভাবে রাজনৈতিকভাবে বন্দী, ওই ছোট্ট গণ্ডি ঘেরাটোপের মধ্যে। ওর মধ্যেই তারা নিজেদের দেখছেন, তার মধ্যেই নতুন চরিত্র বানাচ্ছেন। কোনোটা সত্যি, কোনোটা মিথ্যে, কিন্তু সবটা ওই গুহার মধ্যে। ওই জন্যই বিরোধী দল নেতা সন্তোষ মণ্ডলের এই পরিণতিতে একমাত্র তৃণমূলকেই দেখতে পেলেন। আর উল্টো দিকে দেখুন, তৃণমূল এসএসসির পরীক্ষাকে পৃথিবীর একমাত্র নির্ভুল পরীক্ষা হিসেবে দেখল। অথচ একটা জিনিস কেউ দেখলো না, এই যে পাপের ভাগিদার রাজনীতি, এটা যেরকম বিজেপি দেখতে পেল না, তেমন তৃণমূলও দেখলো না। এটাও দেখলো না যে এসএসসির দুর্নীতিটা কোথায় ছিল। পরীক্ষার সাফল্যে জয়গাথা রচিত হলো, কিন্তু যে চুরির জন্য পরীক্ষাটা নিতে হলো, এতগুলো মানুষের চাকরি গেল, এই সন্তোষ মণ্ডলরা প্রাণ হারালেন, সেটা বেমালুম ভুলে যাওয়া হলো। তাই পরীক্ষা নিয়ে এসএসসি বা সরকার কাউকে যে কৃতার্থ করেনি, উল্টে বাঙালিকে ফের একটা পরীক্ষায় বসিয়ে দিয়ে প্রায়শ্চিত্ত করছে, এটা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে যে যেমন করে দেখলে লাভবান হবে, রাজনীতিকরা ঠিক সেভাবেই দেখেন, এভাবেই দেখতে তারা অভ্যস্ত, কারণ তাদের সব কিছুই তো এই গুহাটার মধ্যে, ওর বাইরে কিছু নেই। শ্রীকান্ত উপন্যাসে একদম শেষ বয়সে আত্মোপলব্ধি হয়েছিল শ্রীকান্তর। তৃণমূলের মনে হচ্ছে আত্মোপলব্ধি হচ্ছে এই ভোটের মাস সাতেক আগে। আত্মোপলব্ধিটা কি জানেন? পাছে হিন্দিভাষীরা চটে যান, সুতরাং তাদের সম্পর্কে একটু বুঝে শুনে কথা বলা দরকার, কারণ শত হলেও তারাও তো একটা ভোট ব্যাংক। এই ভাবনাটা হঠাৎ মাথায় চলে এসছে, উপলব্ধি, আত্মোপলব্ধি। তাই হিন্দিভাষীদের নিয়ে আচমকা গর্বিত হয়ে যাচ্ছে শাসক। এবার এই গর্বটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। বাঙালি মার খাচ্ছিল, বাঙালিকে উদ্ধারের দায়টা তখন নিজেদের কাঁধে তুলে নিয়েছিল শাসক। এবার সেই বাংলা ভাষা আন্দোলনের জোয়ারে হিন্দিভাষীরা যদি নিজেদের বঞ্চিত বলে মনে করে, তাহলে তো একটা ক্ষতি হয়ে যেতে পারে। মানে এতদিনের ছট পুজোর ছুটি, ডান্ডিয়া খেলা সব বৃথা হয়ে যেতে পারে। তাই হিন্দিভাষীদের নিয়ে গর্ব অনুভবের আত্মোপলব্ধি শুরু হয়েছে। এবং মজাটা হলো কি জানেন? সেই চেষ্টাটাও শুরু হয়েছে এই এসএসসির পরীক্ষাকে হাতিয়ার করে। মানে একটা ভুল, একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকা যে ইমারত, সেই ইমারতের ওপর আরেকটা ইমারত গড়ার চেষ্টা, সেখানে বসবাসের চেষ্টা। গত পরীক্ষাতেও, এর আগের দিন যে 7 তারিখ যে পরীক্ষাটা হলো, সেটাতেও বিতর্কটা দেখা দিয়েছিল। প্রথম পরীক্ষায় প্রায় 31,000-এর বেশি ভিন রাজ্যের হিন্দিভাষী ছিলেন, আর কালকের পরীক্ষায় 13,000-এর বেশি। এবার এই রাজ্যে 40-50 হাজার ভিন রাজ্যের পরীক্ষার্থী চলে এলেন। এর ফলে তো চাকরিহারারা আরও কম্পিটিশনে পড়লেন। এটা ভুলেও কেউ বলছেন না, বিরোধীরাও চুপ। তারা বলবেন এটা বলছেন না কারণ এটা তো আমাদের এখানকার মানুষজনের স্বার্থে, কারণ এখান থেকেও তো লোকজন ভিন রাজ্যে যান। আসলে বলছেন না রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে, কারণ হিন্দিভাষীরা বিরোধীদের ভোট ব্যাংক। শাসক বলছে এই যে হাজার হাজার পরীক্ষার্থী আসছে, এটাই তো বাংলার কর্মসূচি, কর্মসংস্কৃতির গর্ব। এটাই তো প্রমাণ করে দেয় যে আমাদের এখানে কত ন্যায্যভাবে গোটা বিষয়টাকে দেখা হয়। ওই বলার সময় কিন্তু মনের মধ্যে একটুও থাকে না যে এই পরীক্ষাটা যেটা তারা দিতে এসছেন, সেটা একটা চুরির জন্য, একটা অন্যায্য কাজকর্মের জন্য নেওয়া হচ্ছে। মাঝখান থেকে কী হলো? বাংলা ভাষার গর্বটা কীরকম কর্মসংস্কৃতিতে শিফট হয়ে যাচ্ছে, এটাই আত্মোপলব্ধি। 2011-র সেন্সাস অনুযায়ী বাংলায় প্রায় 7% হিন্দিভাষী ছিলেন। 14 বছর পর সংখ্যাটা কোথায় পৌঁছেছে
কেউ জানেন না। তবে কয়েক গুণ যে বেড়েছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। গতকাল হিন্দি দিবস ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে হিন্দিভাষীদের শুভেচ্ছা জানিয়েছেন। 2011-র পর বাংলায় হিন্দিভাষীদের জন্য কি কি উন্নয়ন হয়েছে সেটাও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এবার মুখ্যমন্ত্রী বলে দিলে তার কোনো সন্দেহ থাকে না, কোনো অসুবিধে থাকে না, লাইনটাও ক্লিয়ার হয়ে যায়। এতদিন লাইনটা নিয়ে দলের অন্দরে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ এতদিন তো তারা অবাঙালি বা যারা হিন্দিভাষী তাদের বহিরাগত বলে দেখে দিয়ে এসেছিলেন। ওই লোকসভা ভোটের পর ফিরহাদ হাকিম বলেছিলেন না, অবাঙালিরা শহরে ভোট দেয়নি, মানে দেয়নি, অবশ্য দেবেন না সেটা তো বলেননি, এটা রাস্তাটা খুলে রেখেছিলেন। রাজনীতিকরা এটা করেন, কোনোটাকে ক্লোজ করে দেন না, একটা অপশান রাখেন, এটা রেখেছিলেন। এবার মুখ্যমন্ত্রী বলে দিতেই সবাই মন প্রাণ খুলে বলছেন, মানে বাংলার পাশাপাশি হিন্দিতেও পাস মার্কস। এবার শিক্ষা ফেল করলে করুক, রাজনীতি সেটা লেটার মার্কস পাচ্ছে, এতে রাজনীতিকদের গর্ব হবে না বলুন? হবেই তো বটে। পরীক্ষায় বসলেন দুজন, চাকরিহারা শিক্ষক এবং টাটকা চাকরি প্রার্থী। আর কজন দাগি বসলেন? আদৌ বসলেন কি? উত্তর নেই কারো কাছে। গ্রুপ সি ও ডির দাগির তালিকা প্রকাশিত হয়নি, সেই দাগিরা কেউ বসেননি, এটাও কি হলফ করে বলা গেল? তবে পরীক্ষা নির্বিঘ্নে, শুধু নির্বিঘ্নেই নয়, পরীক্ষা নির্ভুল বলে দাবি করেছে সরকার ও এসএসসি। আর সেটা করতে গিয়েই উঠে এসেছে বাংলার গর্বের কথা। গর্বটা ঠিক কোথায় জানেন? বাঙালি মেধা ফের পরীক্ষায় বসতে বাধ্য হলো, এই লজ্জার থেকেও বেশি গর্বের হয়ে উঠল ভিন রাজ্যের হিন্দিভাষীদের পরীক্ষায় বসাটা। 31,362 জন ভিন রাজ্য থেকে এসছেন, আর আজকের পরীক্ষায় 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। একদম স্মুথলি পরীক্ষা, কিন্তু আবার দেখা গেল উত্তরপ্রদেশ, যোগী রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, সেই সব রাজ্য থেকে কর্মপ্রার্থীরা পরীক্ষা দিতে আসছেন। তোলাই তাদের কাছে আসার আলো। উত্তরপ্রদেশ থেকে আসছে, বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে, এটাই তো বাস্তব পরিস্থিতি বলে দিচ্ছে। বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসেছেন, এটা যদি ভিন রাজ্যের ব্যর্থতা হয় তাহলে 9 বছর পর দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হলো কেন? এই প্রশ্নের উত্তরে কার ব্যর্থতা তুলে ধরবেন তৃণমূল কংগ্রেসের নেতারা? না, এটা নিয়ে কারো উচ্চবাচ্য নেই। ডাবল ইঞ্জিন বলে হিন্দিভাষীদের পাশে থাকার কথা বলছে সরকার। অদ্ভুতভাবে এটা নিয়েও বিরোধীদের উচ্চবাচ্য নেই, কারণ হিন্দিভাষীরা সবারই ভোট ব্যাংক। তাই শিক্ষার দুর্নীতি এড়াতে যখন ভিন রাজ্যের তুলনা আসছে, তখন তা খণ্ডন না করে শিক্ষার দুর্নীতিতেই মনোনিবেশ করতে হচ্ছে বিরোধীদেরও। ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমানে যাচ্ছে। শুধু স্কুল শিক্ষা নয়, স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি, কলেজ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ, 7 লক্ষ প্রায় কলেজে সিট আছে, তার মধ্যে 3 লক্ষর বেশি ভরেনি এখনো পর্যন্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। কিন্তু এরপর পরীক্ষার ইন্টারভিউ নভেম্বরে শেষ করতে চাইছে এসএসসি। ওদিকে তার আগেই বিরোধী দলনেতা ফের মামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। শোনা যাচ্ছে পরীক্ষার্থীদের অনেকেও নাকি মামলা করবেন, শাসক হোক বা বিরোধী। সব পক্ষই কি মামলার অপেক্ষায়? বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, হক আছে, আপনারা মামলা করুন, আমরা চাই, নিশ্চয়ই মামলা করবেন। কিন্তু মনে রাখবেন, যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের তারা বাসিন্দা, অধিবাসী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল গুজরাতের গান্ধীনগরে হিন্দি দিবস পালন করেছেন। তিনি বলেছেন যে তার মাতৃভাষাও হিন্দি নয়, কিন্তু তিনি মনে করেন হিন্দির প্রসার দরকার। মানে কথ্য ভাষা হিসেবে শুধু না, বিজ্ঞান থেকে প্রশাসন সর্বত্র হিন্দির নাকি কমন ভাষা হওয়া উচিত। আচ্ছা, এ কথাটা বলার সময় তার মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভেসে উঠছিল কি জানি না, তবে ভোটের রাজনীতিতে তৃণমূলের চোখে হিন্দিটা কিন্তু বিজেপির ভাষা। এবার হিন্দি ভাষা আর হিন্দি ভাষী দুটোই বহিরাগত, তাহলে সেদিক থেকে দেখলে কাল
রাত থেকে আজ দুপুর পর্যন্ত অনেক বহিরাগতই তো রাজ্যে সময় কাটালেন। প্রধানমন্ত্রী তিনি তো ছিলেন, দেশের প্রধানমন্ত্রী এ রাজ্যে বহিরাগত, সংশয়। তৃণমূল নেতারা বলেন তো এটা। ফিরহাদ হাকিম শনিবার বলেছেন প্রধানমন্ত্রী অতিথি। এবার সেই অতিথি ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গে সামরিক সম্মেলনের উদ্বোধন করলেন। তাতে প্রতিরক্ষা মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে দেশের নিরাপত্তার সব যাবতীয় বড় বড় আধিকারিকরা প্রত্যেকে ছিলেন। এবার কি আলোচনা হয়েছে আমরা জানি না, জানলেও জাতীয় স্বার্থে সেগুলো আমরা প্রকাশ করব না। তবে ওই বহিরাগত নিয়ে আলোচনা সেটা নিশ্চয়ই হয়েছে, এটা বুঝতে পারছি। কারণ তৃণমূলের চোখে যেরকম হিন্দিভাষী, সেরকম বিজেপি বা যদি সরকার দেখেন, কেন্দ্রীয় সরকার দেখেন, তাহলে তাদের চোখে সবথেকে বড় সমস্যা যে বহিরাগতরা তারা বাংলাদেশি, এবং বাংলাদেশি অনুপ্রবেশ গোটা দেশের পক্ষে সমস্যা, এটা তো পরিষ্কার। বাংলাদেশ এমনিতেই ধীরে ধীরে দেখুন দ্বিতীয় পাকিস্তান হয়ে উঠছে, আর বাংলার বাঁধে ফুটো রয়েছে, মানে আমাদের যে বাঁধটা আর কি, সেখান দিয়ে নিয়মিত ঢুকে পড়ছে এখানে। প্রধানমন্ত্রী এই কলকাতায় থাকাকালীনই সুন্দরবনে 19 জন বাংলাদেশি ধরা পড়েছে। তারা পরিকল্পনা করেই ভারতে ঢুকেছিল কি এমনি এমনি ঢুকছিল, এটাই নিয়মিত ঢোকে, সেগুলো সব খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রীর কোনো প্রকাশ্য কর্মসূচি ছিল না, তাই বাংলায় তার বক্তব্য কোনো শোনার সুযোগ হয়নি। কিন্তু অসম আর বিহারে যখনই গেছেন সাম্প্রতিককালে বা তার আগেও যখন এসছেন, তখনই তো তিনি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অনুপ্রবেশের জন্য কংগ্রেস আর সহযোগী দলগুলোকে দূষেছেন এবং বলেছেন সীমান্ত প্রদেশগুলোতে জনবিন্যাস বদলের যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা হবে। সুতরাং এই অনুপ্রবেশটা যে একটা বিরাট সমস্যা, যেটা দেশের প্রধানমন্ত্রীকেও ভাবাচ্ছে, এই ভোট ছেড়ে দিন, সামগ্রিকভাবে দেশের স্বার্থে সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। आज सीमांचल और पूर्वी भारत में घुसपैठियों के कारण डेमोग्राफी का कितना बड़ा संकट खड़ा हो चुका है। बिहार, बंगाल, असम, कई राज्यों के लोग अपनी बहनों बेटियों की सुरक्षा को लेकर चिंतित है। इसलिए ही मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। लेकिन वोट बैंक का स्वार्थ देखिए, कांग्रेस, आरजेडी और उसके इकोसिस्टम के लोग घुसपैठियों की वकालत करने में जुटे हैं, उन्हें बचाने में लगे हैं और बेशर्मी के साथ विदेश से आए घुसपैठियों को बचाने के लिए ये नारे लगा रहे हैं, यात्राएं निकाल रहे हैं। मैं इन लोगों को एक बात अच्छी तरह समझाना चाहता हूं। ये आरजेडी कांग्रेस वालों की जमात, जरा कान खोल के मेरे बात सुन लो। जो भी घुसपैठियां हैं उसे बाहर जाना ही होगा। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। দেখুন, তৃণমূল যেরকম হিন্দিভাষী মানেই ওই বহিরাগত আর বিজেপি বলে বোঝে, মানে এরকম একটা ধারণা তো তারা তৈরি করে ফেলেছে। সেরকম বিজেপিরও তো একটা চেষ্টা রয়েছে যে তৃণমূলের ভোটার মানেই বাংলাদেশি, তারাও এই ধারণাটা প্রচার করছে। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী যে রাজ্যে ঢুকে বসে রয়েছে, এটা তো মানুষের মনে ঢুকে বসে আছে, এটাও তারা জানেন, তারা সবাই বিশ্বাস করেন। এবার তারা তৃণমূলকেই ভোট দিচ্ছে এবং সেই জন্যেই তৃণমূল তাদের এখানে থাকতে দিচ্ছে, এটা মানুষকে বিশ্বাস করাতে হবে। এটাই এখন বিজেপির টার্গেট। কিন্তু বিজেপির অবস্থা দেখুন, তৃণমূল তাদের মাথায় এমন অবাঙালি ভূত ঢুকিয়ে দিয়েছে যে নিজেদের এখন বাঙালি প্রমাণে তারা নানা রকম কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছে। যেমন এবার পুজোয় লাল পেরে সাদা শাড়ি উপহার দেবে বিজেপি, যাতে প্রমাণ হয় বাংলা সংস্কৃতির সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবার দেখুন, এই অনুপ্রবেশ ইস্যুটাকে বাঙালির মনে গেঁথে বসিয়ে দিতে তারা হয়তো অপেক্ষা করে রয়েছে যে পুজোর পর এসআইআর হবে, এবার এসআইআরের পর জনবিন্যাস কর্মসূচি নেওয়া হবে, যেটা প্রধানমন্ত্রী মুখে ফেনা তুলে বলে বেড়াচ্ছেন। এগুলো সবই তাকে সাহায্য করবে, এটাই হয়তো বাংলা বিজেপি ভাবছে। কিন্তু প্রধানমন্ত্রী হয়তো বল তো বাড়িয়ে দিচ্ছেন, পাস তো দিচ্ছেন, গোল করার মতো স্ট্রাইকার আছেন কি বলা তো যায় না। হয়তো এই জনবিন্যাস কর্মসূচিকেই উল্টে তৃণমূল ধরে নিয়ে ওই সিএ এনআরসির মতো প্রচার করে গোল দিয়ে চলে গেল পাল্টা।
এই যে ওয়াক অফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, পুরো আইনে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। কয়েকটা ধারা, যেরকম ওই সরকারি জমি অধিগ্রহণ করা হয়েছে কিনা সেটা বিচারের জন্য সরকারি অফিসার নিয়োগ, বা কোনো ব্যক্তিকে ওয়াক অফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে, এই দুটো শর্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এগুলোর ওপর সওয়াল জবাব হবে। এবার গ্লাস অর্ধেক ভর্তি আর অর্ধেক খালির মতো বিষয় এটা। বিজেপি প্রচার করবে ওয়াক অফ আইনের মাত্র 2টো ধারায় স্থগিতাদেশ রয়েছে, আর বিরোধীরা, বিজেপি বিরোধীরা, তারা প্রচার করবে তারা সুপ্রিম কোর্টে ওয়াক অফ আইনটাই রুখে দিয়েছে। এবার আমাদের রাজ্যে ওয়াক অফের প্রতিবাদ হিংসাশ্রয়ী। মুর্শিদাবাদে জাফরাবাদে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবার সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ ভোটের ইস্যু হবে। তাকে তৃণমূল তো সংখ্যালঘুদের কাছে প্রচারে কাজে লাগাবে। সংখ্যাগুরু সমাজে বিজেপি কি এই রায়কে কাজে লাগিয়ে নিজের ভোট ব্যাংক বাড়াতে পারবে? এই দুটোই তো টানা পড়ে, এবং মোদ্দা কথা তো সেটাই। দেখুন, আমাদের রাজ্যে ওয়াক অফের প্রতিবাদ কিছু কিছু জায়গায় তো হিংসাশ্রয়ী রূপ নিয়েছে। মুর্শিদাবাদে জাফরাবাদে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবার সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ ভোটের ইস্যু হবে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। তাকে তৃণমূল সংখ্যালঘুদের কাছে প্রচারে কাজে লাগাবে। আচ্ছা, বিজেপি তারা কি এই রায়কে কাজে লাগিয়ে ওই সংখ্যাগুরু সমাজে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে পারবে? মধ্যা প্রশ্ন তো এই দুটোই। দেখুন, 2021-এ সিএ এর ক্ষেত্রে দেখেছি, ওয়াক অফের ক্ষেত্রেও হাড়ে হাড়ে দেখলাম, আর একটা জিনিসই বুঝলাম, এই ধরনের আইনগুলোকে সামনে রেখে দুতরফেই লোক খেপানো আর মানুষকে দিয়ে মানুষের ক্ষতি করা ছাড়া আর কিচ্ছু হয় না। আরে কম দে, কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।